বন্ধুরা, নাটক কিন্তু আর শেষই হচ্ছে না। মমতা ব্যানার্জি আজকে পৌঁছে গেলেন হাইকোর্টে, একদম উকিলের মতো পোশাকে সওয়াল জবাব করতে। আর অভিষেক ব্যানার্জি করছেন প্রেস কনফারেন্স। কালকে হলো আইটি সেলের মিটিং, আর আজকে থেকেই শুরু হয়ে গেল নতুন নাটক। ঠিক কী কী ঘটলো আজকে সারাদিন, আজকের এই ছোট্ট প্রতিবেদনটায় আপনাদের সবাইকে আমি জানাবো। নমস্কার, আমি প্রদীপ্ত। খবর ও কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, একটা কথা আমি আগের দিন বলেছিলাম যে ক্ষমতায় থাকলে লজ্জা না থাকলেও চলে, কিন্তু এরা ক্ষমতা থেকে চলে গেছে, হয়তো এরা নিজেরাই বিশ্বাস করতে পারছে না। তাই লজ্জা, শরম, ঘেন্না এগুলো এদের শরীরে এখনও জন্মায়নি। আজকে সকালবেলায় কোর্টে প্র্যাকটিস করতে গেছেন মমতা ব্যানার্জি। কি না, ভোট পরবর্তী যে হিংসা হয়েছে বলে তারা দাবি করছে তৃণমূল কর্মীদের ওপরে, তাদের হয়ে নাকি সওয়াল জবাব করতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কোর্টে। কি হলো, হাইকোর্টের লয়াররা তাকে ঘিরে ধরে তাকে চোর, বাংলাদেশি ইত্যাদি, জিহাদি ইত্যাদি স্লোগান দেওয়া হলো তাকে ঘিরে ধরে। এবং শেষে যখন তিনি কোর্টের ভেতরে প্রবেশ করলেন, তিনি কিন্তু কোনো রকম তিনি সওয়াল জবাব করতে গেছিলেন ঠিকই, কিন্তু তার এই বেসিক ধারণাটা নেই যে কোর্টে সওয়াল জবাব করতে গেলে, কোর্টে কিছু বলতে গেলে তার এগেনস্টে কিছু প্রমাণ লাগে। তিনি বলছেন নাকি প্রায় 800 তৃণমূল কর্মী আজকে ঘর ছাড়া, কিন্তু তার কাছে কোনো সলিড প্রুফ নেই এবং তিনি প্রুফ ছাড়াই নাচতে নাচতে চলে গেছেন কোর্টে। অবভিয়াসলি এসব করলে তো অপমানিত হতেই হবে, তো তিনি যথেষ্ট অপমানিত কিন্তু আজকে হয়েছেন। কিন্তু কি বলবো, কিছু তো বলার নেই। যেটুকু মান সম্মান বেঁচে ছিল সেটুকু মান সম্মানও কিন্তু আস্তে আস্তে তিনি জলাঞ্জলি দিচ্ছেন। আর এদিকে অভিষেক ব্যানার্জি আজকে প্রথমবার প্রেস কনফারেন্স করে বললেন যে তৃণমূলের যে সমস্ত কর্মীরা নাকি ঘর ছাড়া, তাদের জন্য তিনি যতটা সম্ভব আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু একটা ডিফারেন্স আছে। বিজেপির যে কর্মীরা ঘরছাড়া হয়েছিল 2021 নির্বাচনের পরে, তারা কিন্তু মার খেয়ে ঘরছাড়া হয়েছিল, তাদেরকে পেটানো হয়েছিল, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই তারা ঘরছাড়া হয়েছিল। কিন্তু তৃণমূলের কর্মীরা কিন্তু ভয়ে ঘরছাড়া হয়েছে। তারা কিন্তু জানে তারা চুরি করেছে, তাদের পুলিশ এসে ধরবে, তাই তারা ঘরছাড়া হয়েছে। দুটোর মধ্যে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আছে। তৃণমূলের যে কর্মীগুলো ঘরছাড়া হয়েছে, তারা কিন্তু কোনো রকম হিংসার ভয়ে ঘরছাড়া হয়নি, কারণ তারা জানে যে বিজেপির কর্মীরা কিন্তু তাদের উপরে এই ধরনের হিংসা, তারা যেরকম হিংসা বিজেপির কর্মীদের এগেনস্টে করেছিল, মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, বাড়িঘর ভেঙে দেওয়া, বাড়িঘরে আগুন দিয়ে দেওয়া, সেই রকম কোনো কিছু কিন্তু বিজেপির কর্মীরা করবে না। রাজ্য নেতৃত্ব কিন্তু বারবার এটা বলে এসেছে। তো সেই ভয় তো তাদের ছিল না। তাহলে তাও কেন তৃণমূলের বহু নেতা ঘরছাড়া? কারণ দুর্নীতির দায়ে পরপর কিন্তু অ্যারেস্ট হচ্ছে, এবং যারা সত্যি দুর্নীতি করেছে, যারা সত্যি অসামাজিক সমাজবিরোধী কাজকর্মের সাথে জড়িত ছিল তৃণমূলের পতাকার তলায় থেকে, তাদের কিন্তু পুলিশ আস্তে আস্তে অ্যারেস্ট করবে, এবং সেই ভয়তে কিন্তু তারা ঘরছাড়া। আর অভিষেক ব্যানার্জি ব্যাপারটাকে এমনভাবে প্রজেক্ট করার চেষ্টা করছেন যেন বিজেপি যে হিংসা করছে তার ফলে ঘরছাড়া। এদিকে এরকম কোনো হিংসার ফলে ঘরছাড়া যদি একজনও তৃণমূলই দেখাতে পারেন যে হিংসার ফলে ঘরছাড়া, কি বলবো, একটা কিন্তু প্রুফ দেখাতে পারছেন না, শুধু কথা বলে যাচ্ছেন, বেকার কথা বলে যাচ্ছেন। যাই হোক, এটাই তৃণমূলের স্বভাব। তৃণমূলের যে চোর জোচ্চোর যে লোকজন আছে, নেতা নেত্রী, তাদের এটাই স্বভাব। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা এগুলো কেন করছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন করছেন? দেখুন, অ্যারেস্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে একদিক থেকে। আপনারা দেখছেন এক ধার থেকে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট হওয়ার ভয়েই কিন্তু মদন মিত্র আবার অসুস্থতার ভান করে বেলভিউতে ভর্তি। মনে হয় কারোর অসুস্থতা নিয়ে মজা করা উচিত না, আমি করছি না, কিন্তু ব্যাপারটা কীরকম একটা কাকতালীয় না, যে এদিকে সুজিত ঘোষকে অ্যারেস্ট করা হলো আর এদিকে মদন মিত্র হসপিটালে ভর্তি হয়ে গেল। আচ্ছা, হসপিটালে কোন হসপিটালে ভর্তি হয়েছে? তারপরে আবার পিজিতে উডবার্ন ওয়ার্ডে কিন্তু ভর্তি হয়নি, হয়েছেন এবার বেলভিউতে প্রাইভেট হসপিটালে। কারণ পিজি তো হস্তান্তর হয়ে গেছে না সরকারি জায়গা। এখন সরকারি জায়গায় গেলে তো সেই সুযোগ সুবিধা পাওয়া যাবে না যে একটা ওয়ার্ড তাদের জন্য রেডি করে রাখা, যেখানে ঢুকলেই তারা ইচ্ছা মতো সুযোগ সুবিধা পাচ্ছে, এসি পাচ্ছে, টিভি পাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিসও ভাবতে হবে, তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন যে তৃণমূলের নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছিল, তারা কিন্তু জেলের মধ্যেও একটা রাজকীয় ট্রিটমেন্ট পেত। পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে এসি ছিল, টিভি ছিল, তার জন্য মাংস রান্না হতো। ঠিক আছে, এখন যে তৃণমূলের নেতা নেত্রীরা অ্যারেস্ট হচ্ছেন, তারা কিন্তু সেই রাজকীয় ট্রিটমেন্টটা জেলের মধ্যে পাবেন না। তাদের অন্য সমস্ত সাধারণ কয়েদিদের মতোই তাদের সাথেই কিন্তু থাকতে হবে। এটাও কিন্তু একটা বিশাল ভয়ের জিনিস হয়ে গেছে তৃণমূলের নেতাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে অসামাজিক তত্ত্বরা তৃণমূলের হয়ে নানান রকম দুষ্কর্ম করে বেরিয়েছে, তাদেরকে কিন্তু এক ধার থেকে অ্যারেস্ট করা শুরু হয়েছে। নানান রকম দুর্নীতি কেলেঙ্কারিতে যারা জড়িত, বেশিরভাগই তৃণমূল নেতাই কিছু না কিছু দুর্নীতি বা কিছু না কিছু কেলেঙ্কারির সাথে অবশ্যই যুক্ত, তাদেরকে কিন্তু পুলিশ এক ধার থেকে অ্যারেস্ট করা শুরু করেছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা চরম আতঙ্ক কাজ করছে।
আর এই আতঙ্কটা কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মধ্যেও কাজ করছে। তারা সেই কারণে এখন একটা অদ্ভুত রকম স্টান্স নিচ্ছে। মমতা ব্যানার্জি এটা জাহির করার চেষ্টা করছে তিনি নাকি হাইকোর্টের প্র্যাকটিসিং লয়ার, কিন্তু তা তো তিনি নন। একটা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসিং লয়ার হওয়ার জন্য তার প্র্যাকটিস করার একটা সার্টিফিকেট থাকার কথা। সেই সার্টিফিকেট তার যদি থাকে, প্র্যাকটিসিং লয়ার হওয়ার সার্টিফিকেট, তিনি কি আদৌ যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তিনি প্র্যাকটিস করবে না এই মর্মে কি কোনো আবেদন করেছিলেন? বা তার প্র্যাকটিস তিনি লাস্ট কবে হাইকোর্টে প্র্যাকটিস করেছেন? কোনোদিন কি আপনি দেখেছেন মমতা ব্যানার্জিকে হাইকোর্টে সওয়াল জবাব করতে? একজন ল পাস করা ব্যক্তি হঠাৎ করে হাইকোর্টে ঢুকে তো সওয়াল জবাব করতে পারে না। সুপ্রিম কোর্টে ঢুকে গেছিলেন মমতা ব্যানার্জি, তখন কিন্তু তিনি গেছিলেন সিএম হয়ে, ওয়েস্ট বেঙ্গলের সিএম হিসেবে। তাকে যতটা মান সম্মান তিনি দাবি করতে পারেন, তৃণমূলে আইটি সেল দাবি করতে পারে যে তিনি লয়ার হয়ে সওয়াল জবাব করেছিলেন, কিন্তু তা কিন্তু না। সুপ্রিম কোর্টে তিনি সওয়াল জবাব করেছিলেন পশ্চিমবঙ্গের সিএম, চিফ মিনিস্টার হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে। তাকে যেটুকু সম্মান দেওয়ার সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছিল। কিন্তু এখন কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু সিএম হিসেবে যাননি, তিনি একজন প্র্যাকটিসিং লয়ার বা একজন অ্যাডভোকেট হিসেবে সেখানে গেছেন। তার কি সেই প্র্যাকটিস করার, ল প্র্যাকটিস করার যে প্রয়োজনীয় কাগজপত্র তা কি তার আছে? হাইকোর্টের রেজিস্ট্রার কিন্তু সেই কাগজপত্রগুলো তার কাছে চেয়ে পাঠিয়েছেন, তাকে কিন্তু সেই কাগজপত্র সাবমিট করতে বলা হয়েছে। দেখা যাক তিনি আদৌ সাবমিট করতে পারেন কিনা। নিশ্চয়ই পারবেন না, সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে সেই ডক্টরেট পাওয়ার মতো অবস্থা হবে আমার যেটা মনে হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে এটা খুব একটা ঘৃণ্য, রাজনীতির একটা খুব ঘৃণ্য রূপ। যে মিথ্যেবাদী মিথ্যে কথা বলতে বলতে মিথ্যের জালে এমনভাবে জড়িয়ে পড়েছে যে তাকে আরও মিথ্যে বলতে হচ্ছে, তার সেটাকে ঢাকতে আরও মিথ্যে বলতে হচ্ছে, আরও মিথ্যে, কত যে মিথ্যে আসবে, কত যে মিথ্যে তিনি বলবেন, কোনো ঠিক নেই, এর কোনো সীমা নেই। তো অবভিয়াসলি এন্টারটেনমেন্ট কিন্তু আমাদের 100% প্রচুর পরিমাণে হচ্ছে। এর খুবই এন্টারটেনিং ব্যাপার স্যাপার এগুলো না। তো ভিডিওটা দেখবেন আপনি ইউটিউবে সার্চ করে, কীভাবে মমতা ব্যানার্জিকে ঘিরে ধরে অত লয়ার। দেখুন, সুপ্রিম কোর্টে যেদিন মমতা ব্যানার্জি গেছিলেন সেদিন কিন্তু উনি ক্ষমতায় ছিলেন, তাই অনেকের অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও তারা কিন্তু বলতে পারেনি। কিন্তু আজকে সেই ক্ষমতার ভয়ে কিন্তু তিনি কাউকে দেখাতে পারছেন না যে আমাকে কিছু বলবে, তোমার নামে এফআইআর করে দেবো, তোমাকে জেলে ভরে দেবো। সেই ক্ষমতার ভয়, সেই ভয়ে কিন্তু তিনি আজকে দেখাতে ব্যর্থ। তাই কিন্তু এত লোক তাকে ঘিরে ধরে নিজের মনের সমস্ত ক্ষোভ বার করে দিয়েছে। তিনি কি দেখতে পাচ্ছেন না তাকে মানুষ কিভাবে ঘৃণা করছে? সাধারণ মানুষ, তিনি কি দেখতে পাচ্ছেন না? দর্শক, আপনি কি দেখতে পাচ্ছেন তার ভেতরের খেলাটা কি? এদিকে বাংলাদেশি চ্যানেলগুলো তো যদি দেখেন, বাংলাদেশি মিডিয়া রিপোর্টস কন্টিনিউয়াস কিন্তু উস্কে যাচ্ছে আমাদের এখানকার যে সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, মুসলমানদের কিন্তু কন্টিনিউয়াসলি তারা উস্কে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে কিন্তু একের পর এক ভিডিও আসছে। যেরকম আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, নুরুল হুদা বলে একজন জামাতে ইসলামীর মেম্বার, তিনি মমতা ব্যানার্জিকে কি বলছেন, যে আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, আমরা আপনার সাথে আছি। এই রকম উস্কানি, এই রকম মৌলবাদী জেহাদি সংগঠনগুলো তারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট জানাচ্ছে। তাও কি মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না যে তিনি যে কাজটা করছেন, তিনি যেভাবে পুরো জিনিসটাকে প্রজেক্ট করার চেষ্টা করছেন সেটা দেশের জন্য কতখানি হানিকারক? আর সবথেকে বড় কথা হচ্ছে, এর মধ্যে তো কোনোটাই সত্যি না, পুরোটাই তো মিথ্যে। এই পুরো মিথ্যের একটা জাল বুনে সেই জালের মধ্যে আস্তে আস্তে কিন্তু তিনি নিজেই ফেসে যাচ্ছেন। দেখুন, পাপ যে করবে তাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আইন কিন্তু একদিন না একদিন তার শাস্তি ধার্য করবেই। তো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এর মধ্যে কে কী পাপ করেছে আমি জানি না, কিন্তু এটা জানি একটা সাধারণ সাংসদের, অভিষেক ব্যানার্জির যে পরিমাণ সম্পত্তি, একটা সাধারণ সাংসদের ওই পরিমাণ সম্পত্তি থাকার কথা না। খুব সহজেই বোঝা যাচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা কে না জানে বলুন? রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কী এবং সেই কোম্পানির দ্বারা কী করা হতো। কখনো কি বলছে তারা যে মিনারেল ওয়াটারের ব্যবসা আছে, কিন্তু সেই মিনারেল ওয়াটার কোম্পানির নাম বলতে পারছে না। এদিকে কখনো বলছে তারা নাকি রিয়েল এস্টেটের ব্যবসা, তারা কি রিয়েল এস্টেটের ব্যবসা করেছে নথি দেখাতে পারছে না। এদিকে কোম্পানির খাতায় শয়ে কোটি টাকার ট্রানজ্যাকশন। কোথা থেকে আসছে এসব টাকা, কোথায় বা যাচ্ছে এসব টাকা? আর এদিকে এই বিশ্ব বাংলা লোগো, যেটার মালিকানা কিনা অভিষেক ব্যানার্জির, এই বিশ্ব বাংলা লোগোকে ব্যবহার করে গত 15 বছরে প্রায় 800 কোটি টাকার কাছাকাছি তিনি কিন্তু রেভিনিউ জেনারেট করেছেন, যেটা পিসি তার ভাইপোকে কিন্তু পাইয়ে দিয়েছেন রেভিনিউটা। কোনো দরকার ছিল এমন একটা লোগো নেওয়ার যেটা যুবরাজের নামে ট্রেডমার্ক? কোনো দরকার ছিল? সরকার কি পারতো না? সরকারের কাছে কি গ্রাফিক ডিজাইনার নেই? নিজের একটা লোগো বানিয়ে নিতে পারতো না? বা লোগোটা বানানোর পরে কিভাবে সেটা অভিষেক ব্যানার্জির নামেই কপিরাইটেড হলো? কিভাবে অভিষেক ব্যানার্জি তার রেভিনিউ এবং তার সমস্ত সত্ত্ব উপভোগ করছেন? এগুলো কিন্তু ভাবার বিষয়। কিভাবে একটা সিস্টেমকে ব্যবহার করে নিজেদের পকেট ভরানো হয়েছে, নিজেদের আখের গোছানো হয়েছে, যেটা তৃণমূল সরকার কিন্তু করেছে। একটা গভর্নমেন্টের সিস্টেমটাকে পুরো নিজেদের জন্য ব্যবহার করেছে, নিজেদের লাভের জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য গভর্নমেন্টের সিস্টেমকে ব্যবহার করেছে। এত নোংরা রাজনীতি
ভারতবর্ষে কিন্তু এর আগে কোথাও দেখা যায়নি। পশ্চিমবঙ্গে যা খেল দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, এত নোংরা রাজনীতি কোথাও, ভারতবর্ষে কোথাও কিন্তু এর আগে দেখা যায়নি। অনেক নোংরামি হয়েছে রাজনীতির ময়দানে, কিন্তু এতটা নোংরামি জানি না আপনারা আগে কোনো দিন এরকম নোংরামি দেখেছেন কিনা। যাই হোক, পরে আরও কথা বলবো এইসব বিষয় নিয়ে, কথা তো হতেই থাকবে। কিন্তু আজকের ব্যাপারটা দেখে আমি হাসবো না কাঁদবো সত্যি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার বাঙালি হিসেবে কিন্তু সত্যি আজকে লজ্জা লাগছে যে এরকম একটা মানুষ 15 বছর তাকে আমরা সহ্য করলাম। প্রত্যেক দিনের খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। নমস্কার।